আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। অসুস্থ হওয়ার পরে কেন জানি অনেক বেশি খুঁতখুঁতে স্বভাবের হয়ে যাই। মানে যখন একটু উঠে আর কি, তখন মনে হয় যে পুরা বাসা নোংরা, সব কিছু নোংরা। কেন জানি আমার এটাই মনে হয়। আপনাদের আর কারোর সাথে কি এরকম হয় বলেন তো? লাস্ট কয়েকদিন থেকে ভীষণ রকমের জ্বরে ভুগছিলাম। তো শরীর ভালো ছিল না। লাস্ট কয়েকদিন দেখবেন যে আপনারা আমি আগের ব্লগগুলো রিপোস্ট করছিলাম। তো ভিডিও ওইভাবে করাও হচ্ছিল না, এডিটও করা হচ্ছিল না, যার কারণে আগের ভিডিওই দিচ্ছিলাম। আজকে ফাইনালি একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা মোটামুটি 2 দিনের একটা ভিডিও। 2 দিন ধরে বাসার কিছু কিছু জিনিস আমি একটু ডিপ ক্লিন করছিলাম। কয়েকদিন থেকে আমি নিজেও অসুস্থ ছিলাম, তারপরে তানবিনও খাবার নিয়ে এত বেশি জ্বালাতন করছিল। লিটারেলি ও কোনোভাবেই খাবার মুখে নেবে না, মুখটা একদম শক্ত করে চেপে ধরে রাখে। সে কোনোভাবে মুখ খুলবে না, খাবার নেবে না। মানে একে তো আমার নিজের শরীর ভালো না, তার মধ্যে ও এমন করছিল, যার কারণে পেটের ক্ষুধায় ও সারাদিন ঘ্যান 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 করে। যারা ছোট বাবুর মা আছেন তারা তো বুঝবেনই এই কষ্টটা। ছোট বাচ্চার মায়েদের আসলে অসুস্থ হয়েও শান্তি নেই। তো এই শরীর খারাপ নিয়েও আমার ওর সব কিছু করতে হয়েছে, প্লাস এই সময়টাতে ও আরও বেশি হচ্ছে জ্বালাতন করছে, কারণ ও নিজেও আমার কাছ থেকে ব্রেস্ট মিল্কটা ভালোভাবে পাচ্ছিল না। যে আমি নিজে শিখছিলাম, তারপরে মুখে একদমই রুচি ছিল না, খাবার দাবার খেতে পারছিলাম না, যার কারণে প্রপারলি ব্রেস্ট মিল্কটাও পাচ্ছিল না। আর সে তো কোনোভাবেই সলিড খাবে না, সলিড নিয়েও তো প্রচণ্ড জ্বালাতন করছে। মানে কি বলবো আর। যাই হোক, সব মিলিয়ে খুবই বাজে কিছু দিন কাটিয়েছি। সবসময় আপনাদের সাথে আসলে ভালো দিনগুলোই শেয়ার করি, তো যখন খারাপ এরকম দিনগুলো যায় তখন কিন্তু কোনো কিছুই রেকর্ড করিনি, কোনো ভিডিও করিনি, কিছুই করিনি। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার আজকে একটু শরীর ভালো লাগছে, তো এই জন্য আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। ফ্রিজের পিছনে খাট দেখে কেউ ভয় পাবেন না, ফ্রিজের পিছনে আমি খাট রাখিনি। এটা হচ্ছে আমি আমার একটা রুমের খাট খুলে ফেলেছি, কারণ তানবিনকে এখন ফ্লোর টাইমটা দিতে হয়। ফ্লোর টাইম যদি আমি ওকে না দেই তাহলে কিন্তু ও হামাগুড়িটা প্রপারলি দেওয়া শিখবে না। আর আমার বাচ্চাটা কি করে জানেন, আমি যখন ওকে ঘুম পাড়াই, ঘুম থেকে উঠে ও আশেপাশে কি আছে সেগুলো নিয়ে খেলা শুরু করে দেয়। আর কোনো একটা শব্দ করবে না, কোনো কান্নাকাটি করবে না। মানে ও কখন ঘুম থেকে উঠবে সেটা বোঝার কোনো উপায়ই নেই। তো যার কারণে আমি খাটটা খুলে ফেলেছি। একটা রুমে আমি ফ্লোরিং করেছি, তো সেই রুমে আমি এখন ওকে ঘুম পাড়াই তখন বাসায় একা থাকি আর কি। আর অন্য একটা রুমে খাট আছে, ওইটা আর খুলিনি। একটা রুমে হয়ে যায় মোটামুটি। এক রুমে আমি ওকে ফ্লোর টাইমটা দিতে পারি, ওই রুমেই হচ্ছে ঘুম পাড়াই। সব কিছু ওই একটা রুমেই করি, যার কারণে পুরো বাসা কিন্তু এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, যেটাই হোক ব্যাপার না, ছোট বাচ্চাদের বাসা একটু এলোমেলো থাকবেই। এলোমেলো বলতে আমি বোঝাচ্ছি প্রপার ওয়েতে অর্গানাইজড না। আমি একটা রুম পুরো খালি করে দিয়েছি, জাস্ট ওই রুমে একটা তোশক আর একটা টেবিল আছে, আর কিচ্ছু নেই। এই রুমটা পুরা ফাঁকা। এই রুমে পুরা তানবিন একদম ফ্লোরে সুন্দর করে হামাগুড়ি দেয়, ওর মতো খেলে। বাচ্চা যখন একটু একটু করে হামাগুড়ি দিবে তখন চেষ্টা করবেন ওকে ফ্লোর টাইম দেওয়ার জন্য। ফ্লোর টাইম দিলেও প্রপারলি হামাগুড়ি দেওয়াটা শিখবে। আর সবসময় ওকে এরকম মানে ধরে নিয়ে আসা, খাটের উপর ধরে রাখা, খাটের যখন একদম কোনায় চলে যায় বা পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে তখন টেনে এনে আবার মাঝখানে বসা, এতে করে দেখা যায় কি ও অনেক বেশি বিরক্ত হয়। হ্যাঁ, যার কারণে এখন আমি এই কাজটা করেছি। আর এতে করে হচ্ছে রিস্কটাও কম থাকে এখন। তো যাদের বাসায় এরকম ৬-৭ মাসের বাবু আছে তারা কিন্তু এই কাজটা করে ফেলতে পারেন। একটা রুমের খাটটা খুলে ওই রুমটা পুরাটা ফ্রি করে দিতে পারেন। তো আমার ডাইনিং স্পেসটা এখন অনেক বেশি হিবিজিবি হয়ে গিয়েছে, কারণ এখানে খাট-টাট সব আমি ওইখানে রেখেছি। কারণ দেখা যায় যদি আমি খাটটা খুলে এই রুমটাতেই রাখতে যাই তাহলে ও হামাগুড়ি দিয়ে দেখা যাবে ওইখানে ব্যথা পড়ার একটা পসিবিলিটি থাকবে। যার কারণে আমি একটু সেফ জোনে থাকার জন্য আর কি এই কাজটা করেছি। ইনশাআল্লাহ ও যখন খাট থেকে নামাটা শিখে যাবে আর কয়েক মাস, তখন হচ্ছে আমি আবার খাটটার সেট করে বাসা প্রপার ওয়েতে অর্গানাইজড করে ফেলবো। এখন থাকুক না একটু এলোমেলো, কি সমস্যা, বাচ্চার সেফটি আগে, তাই না? বাসায় ছোট বাবু থাকলে ওদের সেফটির কথা চিন্তা করে আমাদেরকে একটু এই টাইপের ডিসিশনগুলো অবশ্যই নিতে হয়, নেওয়া উচিত। যাই হোক, রেগুলার যে কাজ সেগুলোর পাশাপাশি কিন্তু টুকটাক ক্লিনিংয়ের কাজ আমাদের থাকে। আর আমি আসলে ওইভাবে এখন আর অত একটা সময় দিতে পারি না, যার কারণে দেখা যায় মোটামুটি মানে ১ সপ্তাহ পরে আর কি এইসব ডিপ ক্লিনিংয়ের কাজগুলো আমি করে থাকি।
একদিনে কখনোই কোনো কিছু করা এখন আর আমার পক্ষে পসিবল না। যার কারণে টুকটাক একটা করে আমি ক্লিনিং এর কাজগুলো করি। তো আগের কথা চিন্তা করলে এখন আর লাভ নেই। কারণ এখন আসলে ব্যাপারগুলো অন্যরকম হয়ে গিয়েছে। আর কয়েকদিন থেকে আসলে তেমন কিছুই করতে পারিনি। যেহেতু বাবু প্রচণ্ড বিরক্ত করছিল। রান্নাবান্না রাতের বেলাতেই করতাম ওর বাবা যখন আসতো তখন। তো লেফট ওভার যা থাকতো সেগুলোই হচ্ছে মানে সেগুলো দিয়ে আমি লাঞ্চ করতাম। তো আজকে একটু সময় পেয়েছি যার কারণে আজকে হচ্ছে একটু ডাল রান্না করব। ফ্রিজে কিছু সজনে ডাঁটা ছিল, সজনে ডাঁটা আর কাঁচা আম দিয়ে আমি হচ্ছে ডাল রান্না করব। গরমের সময় কিন্তু এই টক ডালটা খেতে ভালোই লাগে। তো আমি শুধু ডালটাই আসলে টক রান্না করি। আর এখনও আমার কাঁচা আম দিয়ে মাছটা এখন পর্যন্ত আমার ট্রাই করা হয়নি। তো যাই হোক, কিছু সজনে ডাঁটা একদমই বেশি পেকে গিয়েছিল, মানে বেশি কি বলে এগুলাকে, বুড়া হয়ে গেছিলো, ওগুলো খাওয়া যাবে না। তো যেগুলো কচি আছে সেগুলো হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি, সেগুলো আমি ডালের সাথে দিব। খুব বেশি পরিমাণ লাগে না আসলে, আর আমি ডালটাও একটু অল্প করেই রান্না করছি। আমরা যেহেতু মাত্র ২ জন মানুষ, সো আসলে খুব বেশি জিনিস রান্না করলে দেখা যায় নষ্ট হয়। যার কারণে খুবই কম রান্না করি। খুব বেশি কিছু রান্না করি না। আর আজকে এখন শুধু আমি ডালটাই রান্না করব। আর এখন কিন্তু প্রায় বিকেল ৫টা। বাকি তরকারি হচ্ছে ওর বাবা আসার পরে তখন রান্না করব। এখন ওইভাবে আর কোনো কিছু করতে পারব না। তবে আমি যখনই যতটুকুই সুযোগ পাই তখনই ততটুকু সময় হচ্ছে কাজে লাগানোর চেষ্টা করি। তখনই আমি মানে যতটুকু কাজ করা যায় তখনই হচ্ছে ততটুকু কাজ করে এগিয়ে রাখার চেষ্টা করি। এখন আর ওইভাবে রুটিন মাফিক বা রুটিন অনুযায়ী কোনো কাজ করা হয় না। যখন সুযোগ পাই তখনই করি। এভাবেই জীবন চলছে।